বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা পারভিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বিএম শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি যে জিনিসটা আজকে বিশেষ করে আলোচনা করব সেটা হলো 2020-21 শিক্ষাবর্ষের যে সংশোধিত সিলেবাস সেটা নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কারিগরি বোর্ডের অধীনে আমাদের নির্দিষ্ট কোনো যেহেতু বই নেই, সেহেতু আমরা জেনারেল বোর্ডের বই এবং বিভিন্ন পাবলিকেশনের গাইড বইগুলোই পড়ে থাকি। আর এবার 2020-21 শিক্ষাবর্ষে বাংলা প্রথম পত্রের সিলেবাসের একটি বিপুল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা এসেছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটু দেরিতে। তাছাড়াও আমরা যে বাজারের যে গাইড বইগুলো পড়ি সেখানেও এই সঠিক সিলেবাসটি দেওয়া নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে সিলেবাসটি তোমাদের আজকে দিব সেটাই তোমরা ফলো করবে এবং সেই সিলেবাস অনুযায়ী যে গাইডটি বাজারে এসছে সেই গাইডটি আমরা কিনতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরও বলে দিচ্ছি যে গত দুটা ক্লাসে যে আমি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পড়িয়েছি সেটা তোমাদের সৃজনশীল পদ্ধতিতে না হয়ে সেটা তোমাদের ব্যবহারিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি সেই কবিতাটিকে বাদ দিয়ে, যেহেতু সামনে আমাদের মাসিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তাই আমি সেই কবিতাটিকে বাদ দিয়ে নতুন একটি কবিতা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমাদের সাথে আমি সিলেবাসটি জানিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের গদ্যাংশে আছে 15 নাম্বার। সেখানে থাকবে, আগে যেমন ছিল 10টি গদ্য, এখন একটি শর্ট করে 5টি গদ্য অন্তর্ভুক্ত করেছে, 5টি পদ্য অন্তর্ভুক্ত করেছে। আর যেহেতু উপন্যাস এবং নাটক সিলেবাসে ছিল, সেখানে উপন্যাস শুধু ফার্স্ট ইয়ারে রেখেছে। আর তাছাড়াও এখানে 25 মার্কের একটি গ্রামার সংযোজন করা হয়েছে। আমরা আজ পদ্য, গদ্য এবং উপন্যাসগুলোর নাম জানব। গদ্যাংশে গদ্যগুলো হলো বিলাসী, আহ্বান, আমার পথ, মানব কল্যাণ, রেইনকোট। আর পদ্যাংশে আছে সোনার তরী, তাহারেই পরে মনে, পদ্মা, আমি কিংবদন্তির কথা বলছি, ছবি। আর উপন্যাস আছে লাল সালু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর ব্যাকরণে আছে 25 মার্ক। ব্যাকরণের সিলেবাসটি আমি তোমাদের পরবর্তী ক্লাসে জানিয়ে দেব। আর তাছাড়াও আমি যে বলছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ এবং নেকলেস গল্পটি তোমাদের ব্যবহারিকা আছে। এই হলো তোমাদের পরিবর্তিত সিলেবাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনার তরী কবিতাটি নতুন সংযোজিত হয়েছে। তোমরা সকলেই নতুন বই কিনেছ কিনা জানি না, সেই দিকেই খেয়াল রেখে আজ আমি তোমাদের সোনার তরী না পড়িয়ে তাহারেই পরে মনে কবিতাটি আজ আমি পড়াবো। অর্থাৎ তাহারেই পরে মনে কবিতাটি তোমাদের পূর্বের সিলেবাসেও সংযোজিত ছিল। এই তাহারেই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম প্রতীকীত। তিনি 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন। এই বরিশাল ছিল তার মাতুলালয়, আর তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়। সুফিয়া কামালের পিতা সৈয়দ আব্দুল বারী এবং মাতা সাবেরা বেগম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের বিশিষ্ট মহিলা কবি সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করে তখন নারীরা ঘরবন্দি অবস্থায় থাকত। এই একটা বিরুদ্ধ পরিবেশে তিনি জন্মগ্রহণ করেন এবং সে কারণেই তিনি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার সুযোগ পাননি। পারিবারিক বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হন। এরপরে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আত্মনিয়োগ করেন। সুফিয়া কামাল তিনি যে বিশিষ্ট কবি এবং নারী আন্দোলনের পথিকৃৎ এবং বড় কবি হিসাবেই যে তিনি বরণীয় তা নয়, তিনি জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুফিয়া কামাল আমাদের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি করে গেছেন। তার মধ্যে হলো সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা,
উদাত্ত পৃথিবী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, স্মৃতিচারণমূলক গল্প এবং প্রবন্ধ লিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুফিয়া কামাল আমাদের বিশিষ্ট মহিলা কবি। তিনি কলকাতায় 1999 সালে 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার লেখা এই তাহারেই পরে মনে, তাহারেই মনে পড়ে কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রথম কবির প্রকৃতির সাথে কবি মনের এক ভাববস্তু, তাৎপর্যময় মুহূর্ত, তাৎপর্যময় দিক এখানে ফুটে উঠেছে। প্রকৃতির সৌন্দর্য সাধারণত মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি মনের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে, ছন্দে, সুরে ফুটিয়ে তুলবে, এই স্বাভাবিক। কিন্তু এখানে দেখা যায় কবি ভারাক্লান্ত হৃদয়, তার শোকাচ্ছন্ন মন। কারণ এই তাহারেই মনে পড়ে কবিতায় দেখা গেছে কবির এক ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তাহারেই মনে পড়ে কবিতার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন তার স্বামী, অর্থাৎ তার জীবনে তার সাহিত্য সাধনার উৎসাহদাতা, কাব্য সাধনার প্রেরণা পুরুষ সৈয়দ নেহাল হোসেন এই তার মৃত্যুতে তিনি মুষড়ে পড়েন, ভেঙে পড়েন, শোকাচ্ছন্ন হয়ে যান। এই রিক্ত বিষণ্ণ মনে তিনি এই কবিতাটি লিখেছেন। প্রকৃতিতে যখন বসন্ত, অর্থাৎ বসন্ত ঋতু, প্রকৃতির সবসময় সুন্দর চারিদিকে তার সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়। আমরা জানি যে কবি লেখকদের কাছে সমস্ত প্রকৃতি, সমস্ত সাধারণ জিনিস অসাধারণ হয়ে ওঠে। ঠিক এখানেও বসন্তের আগমন কবির যেখানে অসাধারণ হয়ে ওঠার কথা, সেখানে সেই বসন্ত নিয়ে গান, গীত, কবিতা রচনার কথা। কিন্তু কবি এখানে সুখাচ্ছন্ন। কেন সুখাচ্ছন্ন? তার কারণ তার স্বামী নেহাল হোসেন এখানে এই শীত ঋতুতে, এই বসন্তের যে আগের ঋতু শীত, সেই ঋতুতে তিনি মৃত্যুবরণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর নাটকীয় গুণ। অর্থাৎ এই কবিতাটি গঠননীতির দিক থেকে সংলাপ নির্ভর একটি কবিতা। এখানে কবি এবং কবি ভক্তের যে সংলাপটি হয়েছে সেই নাটকীয়তাই এই তাহারেই পরে মনে কবিতায় উল্লেখিত হয়েছে। এই কবিতাটি একটি সুললিত ছন্দে, অর্থাৎ অক্ষরবৃত্তের ছন্দে রচিত। এই কবিতার যে ভাববস্তু আবেগঘন এবং সুললিত ছন্দ, এই জন্য পাঠকের মন সহজেই ছুঁয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবারও বলবো যে এই কবিতাটি যদিও সুখাচ্ছন্ন, ভারাক্লান্ত হৃদয়ের কবির মনোভাব এখানে ব্যক্ত হয়েছে, অপরদিকে এখানে গভীর প্রেমের নিদর্শনও আছে। তার কারণ কবির গভীর ভালোবাসার নিদর্শন আমরা এই কবিতায় পাই। তার কারণ কবির স্বামী মৃত্যুর পরও সেই ভালোবাসার টানে সে তাকে ভুলতে পারছে না, কবির বসন্তকে সে বরণ করতে পারছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এবার একটি ছকের মাধ্যমে এই তাহারেই পরে মনে কবিতার বিষয়বস্তুটাকে তোমাদের কাছে একটু স্পষ্ট করতে চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহারেই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। আমি আগেই বলেছি কবিতাটি সংলাপ নির্ভর একটি কবিতা, আর এই সংলাপটি হয় কবি এবং কবি ভক্তের সাথে। কার সাথে? কবি এবং একটি কবি ভক্তের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো প্রত্যেকটি কবি লেখকের কিছু না কিছু ভক্ত থাকে। এমন একজন অন্ধ ভক্ত যে কবিকে বারবার জিজ্ঞেস করছে যে এই যে ধরায় অর্থাৎ পৃথিবীতে বসন্তের আগমন ঘটেছে, এখনও কেন কবি আপনি নীরব? কবি এবং কবি ভক্তের যে কথোপকথন, এই কথোপকথন হয় বসন্তকাল, অর্থাৎ এর প্রেক্ষাপটটা হলো বসন্তকাল। বসন্ত কখন আসে? সাধারণত ফাগুন মাসে বসন্ত হয়, অর্থাৎ ফাগুন সরিয়ায় বসন্ত আসে, ফাগুন সরিয়া। আর এই বসন্ত হলো ঋতুর রাজা, বসন্ত হয় ঋতুর রাজন, তাকে আমরা বলি। এই বসন্তে সাধারণত প্রকৃতির মাঝে গাছে প্রতিটি গাছে ফুলে ফলে নতুন একটি রূপ এখানে আমরা
দেখতে পাই। ঠিক এখানেও দেখা যায় সমস্ত কিছুই। আর এই বসন্তকালের একটি বিশেষ বৈশিষ্ট্য এখানে দেখা, এই কবিতায় তোমাদের দেওয়া আছে যে একটি মাধবীলতা, অর্থাৎ মাধবীলতা বা তাকে বাসন্তীলতাও বলতে পারি, কারণ এই মাধবীলতা হয়তো বা বসন্তকালেই ফোটে। তাছাড়াও আমরা পাই এখানে দুটি ফুলের কথা বলা হয়েছে, বাতাবি লেবু এবং আমের মুকুল। তার কারণ এই যে যদিও আমরা গ্রীষ্মকালের ফল আম, কিন্তু এই আমের মুকুলটা হয় বসন্তকালে, অর্থাৎ বসন্তকালে। তাই কবি বলছে যে ধরায় বসন্ত এসেছে, কিন্তু কেন আপনি এত নীরব? কবি আবার কবি উত্তরে বলেছে যে কোথায় বসন্ত এসেছে। হ্যাঁ, বসন্ত এসেছে। বসন্ত হলে বসন্তর কিছু বৈশিষ্ট্য আছে। বসন্ত হলে কি হবে? দক্ষিণা বাতাস বইতে থাকবে, এবং সেই দক্ষিণা বাতাস, এটাকে বলা হয়েছে দক্ষিণা সমীরণ, দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণা বাতাস। এবং সেই দক্ষিণা বাতাসের সাথে দুটি ফুলের গন্ধ আমরা পেয়ে থাকবো। কি কি? এই বাতাবি লেবুর গন্ধ, বা দক্ষিণা বাতাসের সাথে কি পাবো? বাতাবি লেবুর গন্ধ, এবং এই যে আমের মুকুলের গন্ধ আমরা সেখানে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বসন্ত ঋতু আসলে আমরা বুঝতে পারবো সেখানে বাধবীর কুড়ি অর্থাৎ বাসন্তীলতা ফুল ফুটবে, আমের মুকুল থাকবে এবং বাতাবি লেবুর ফুলের গন্ধ আমরা পাবো। সেখানে দক্ষিণা হাওয়া শুরু হয়ে যাবে। এই ঠিক এই বসন্তকালের আগের যে ঋতুটা, কিন্তু কেন কবি এখানেও আনমনা? কারণ এই বসন্তের আগে যে ঋতু সেটা হলো শীতকাল। শীতকাল, শীত সাধারণত আসে পৌষ এবং মাঘ নিয়ে। এই শীতকে এখানে কবি মাঘের সন্ন্যাসী হিসাবে বলেছে, অর্থাৎ মাঘ মাসের সন্ন্যাসী। সন্ন্যাসী অর্থ রিক্ত শূন্য, এরকম রিক্ত শূন্য আমরা সাধারণত তাই দেখি। শীতে সাধারণত কোনো গাছে ফুল ফল থাকে না, চতুর্দিকে একটা রিক্ত শূন্য হাহাকার ভাব থাকে। এই রিক্ত শূন্যটাই হলো শীতকাল, এবং সেটাকে মাঘের সন্ন্যাসী বলেছে। এই যে প্রকৃতি, পত্র ফুলহীন যে প্রকৃতিটা, এই প্রকৃতিটা ঢেকে থাকে কিভাবে? একটা চাদর দিয়ে, একটা চাদর দিয়ে। সেই চাদর হলো কুয়াশার চাদর। এখানে বলা হয়েছে কোহেলি উত্তরি তলে। কোহেলি শব্দের অর্থ কুয়াশা, আর উত্তরি হলো চাদর। এই কুয়াশার চাদর দিয়ে এই শীত ঋতুটা ঢেকে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই এখন যে শীত ঋতুটা সেটাকেও আমরা প্রত্যক্ষণ করে দেখতে পারি, যে শীতের সেই রিক্ততা, গাছে গাছে পাতা ঝরা, এবং সেখানে দেখব কুয়াশার চাদর ঘেরা, তাই না? প্রিয় শিক্ষার্থী, এই শীত, এই কুয়াশার উত্তরি তলে শীত ঋতু, মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলা হয়েছে শীতকালকে। এই শীতকালের রিক্ততার কথাই কবি ভুলতে পারেনি। কিন্তু যদিও শীতকালের কথা বলেছে, বা শীতের শূন্যতার মাঘের সন্ন্যাসীর কথা বলেছে, কিন্তু এখানে কবি এই শীত ঋতুকে স্মরণ করে তার স্বামী নেহাল চৌধুরী, নেহাল হোসেনের মৃত্যুরকে সে এটাকে বোঝাতে চেয়েছে যে এই সেই শীত, যে কোনো এক শীতে নেহাল হোসেন 1932 সালে নেহাল হোসেন কোনো এক শীতের পৌষ মাসে, অর্থাৎ মাঘ মাসের সেই কনকনে শীতে, কুয়াশা ঘেরা শীতের সময় তিনি, আরও যদি ডিটেলস বলতে চাই, যে তার স্বামী নেহাল চৌধুরী যক্ষা রোগে তিনি মৃত্যুবরণ করেন। এই স্বামীর শোকেই তিনি তার পরের বছর, এই শীত ঋতুর পরে যে বসন্ত আছে, এই সে সুখাচ্ছন্ন হৃদয়ে সে বসন্তকে বরণ করে নিতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এরপরে দেখা যায় এই কোনো এক শীতে তার 1932 সালে তার স্বামী মারা যায়, এবং 1935 সালে তাহার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় মাসিক মোহাম্মদী পত্রিকায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার বুঝতে পারছি যে তাহার এই পরে মনে নিয়ে কাকে নিয়ে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের সাধারণত প্রতি মাসে একটি করে মাসিক পরীক্ষা হয়। তো অনেক দিন থেকে ক্লাস চলছে, যদিও আমরা এতদিন ক্লাস করলাম, কোনো পরীক্ষা হয়নি। হয়তোবা জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি মাসিক পরীক্ষা হবে, এবং আমি যেটা বিশেষ করে বলতে চাচ্ছি যে এই মাসিক পরীক্ষায় এই তাহারই পরে মনে থেকেই প্রশ্ন সংযোজিত হবে, এবং তোমরা এই কবিতাটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পড়তে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে তোমাদের আমি এই কবিতাটি বিশ্লেষণ করে দেব এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।